4টে বাজে, কিন্তু এখনো ঘুমাতে সাহস পাচ্ছি না। আমার বর্তমান দুর্দশার শুরু মাস 3 আগে, যেদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যে তার জমানো সমস্ত টাকা উড়িয়ে দিই আমি। ছোটখাটো চাকরি করতাম, আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতাম, আমার পছন্দের ঘোড়াগুলো যদি আরেকটু জোরে ছুটতে পারত, কত ভালোই না হতো। অভাব অনটনে জর্জরিত হয়ে আমার যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, সিদ্ধান্ত নিলাম এই জীবন আর রাখব না। এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আর আত্মহত্যার জন্য টিউব রেলওয়ে উৎকৃষ্ট স্থান। রেল লাইনে মাথা দিয়ে শুয়ে থাকো, ব্যাস তোমার দুঃখ কষ্ট কাটা পড়ে যাবে রেলগাড়ির চাকার নিচে। আত্মহত্যার সিদ্ধান্তে অটল আমি সেদিনও সান্ধ্যকালীন পত্রিকা কেনার লোভ সামলাতে পারিনি। চলন্ত সিঁড়ির দিকে এগোতে এগোতে কিনে ফেললাম সেদিনকার খবরের কাগজ। আগামীকাল বিকেল 4টে যে ঘোড়দৌড়টা হবে, সেই রেসের একটা ঘোড়ার ওপর বাজি ধরেছিলাম আমি। যদিও জানি আর 5 মিনিটের মধ্যে অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যাবে আমার, তবু কোন কোন ঘোড়া রেসে অংশ নিচ্ছে জানার লোভ সামলাতে পারছিলাম না। যদিও এই চতুষ্পদ প্রাণীগুলোর ওপরে বাজি ধরতে গিয়েই গত 2 বছরে ফতুর হয়ে গেছি আমি। যে লোকটার কাছ থেকে খবরের কাগজ কিনেছি সে আকারে ছোটখাটো, গালে মাফলার জড়ানো, কাপড়ের টুপিটা চোখ প্রায় ঢেকে রেখেছে। তার কাছে একটি মাত্র কাগজ ছিল। তার হাত থেকে কাগজ নেওয়ার সময় শিরশির করে উঠল কাটা আমার। ইচ্ছে করে সে যেন ছুঁয়ে দিয়েছিল আমার হাত। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা ছিল। সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় স্টপ প্রেস লেখাটিতে চোখ বুলালাম আমি। ওতে লেখা বেলা 4:30 রেসে কাম এরার নামে একটি ঘোড়া দৌড়ে জিতেছে। আমি রেসে হাজির হইনি দেখে আমার বুকে নিশ্চয়ই রেগে আগুন হয়ে যাবে। হঠাৎ দম বন্ধ হয়ে এলো ব্যাপারটা বুঝতে পেরে। কাম এরারের রেস তো আজ নয়, কাল বিকেলে। ঘোড়াটার জেতার খবর আগাম ছেপে দিয়েছে এই পত্রিকা। কপাল জুড়ে ঘাম দেখা দিল। পত্রিকাটা ফেলে দিয়েছিলাম, তুলে নিলাম আবার। হাত কাঁপছে আমার। বেলা 2টোর রেসে কোন ঘোড়া জিতল দেখতে গিয়ে। এটা একটা কোল্ট। এই ঘোড়ার নামও শুনিনি। আগামী দিনের খবরের কাগজ নিয়ে অনেক গল্প শুনেছি আমি, কিন্তু এই পত্রিকাটি সেগুলোর থেকে আলাদা। আমার পত্রিকায় আগামীকালের তারিখ লেখা। স্টেশনের প্রবেশ পথে চলে এলাম। যে লোকটা কাগজ বিক্রি করেছে খুঁজছি তাকে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। ফল বিক্রেতা এক ছোঁড়াকে লোকটার চেহারার বর্ণনা দিয়ে জানতে চাইলাম এরকম কাউকে তার চোখে পড়েছে কিনা। এখানে কোনো হকার কাজ দেখিনি ভাই। ভুরু কুচকে বলল সে। কোনো খবরের কাগজওয়ালাই আজ পত্রিকা বিক্রি করতে আসেনি। আমি চলে এলাম ওখান থেকে। বলা বাহুল্য, সুইসাইড করিনি আমি। তার বদলে ফিরে এলাম বাড়িতে। আগামীকালের পত্রিকার আদ্যপান্ত চষে ফেললাম। পরদিন বিকেলের রেসের বিজয়ী ঘোড়াগুলো সম্পর্কে নোট করে নিলাম কাগজে। স্টক এক্সচেঞ্জের দাম লিখলাম, এমনকি কাল সন্ধ্যায় গ্রে হাউন্ড রেসে কারা কারা জিতেছে তাদের খবরও পড়ে ফেললাম অভিভূত বিস্ময়। নাচতে নাচতে বিছানায় গেলাম আমি। আগামীকাল থেকে লসগুলো সব পূরণ করব। আপনি যদি আগেভাগে জানতে পারেন 6টা ঘোড় দৌড়ে কোন কোন ঘোড়া জিতবে, আপনাকে ঠেকায় কে?
একদিনেই তো আপনি আপনার বিনিয়োগকৃত টাকার কয়েক গুণ ঘরে তুলে আনতে পারবেন। এবং তাই করলাম আমি। পরদিন সন্ধ্যায় যথারীতি চলে এলাম টিউব স্টেশনে। একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ কানের কাছে এসে বলল, পেপার স্যার। সেই বেটে লোকটাই, গালে জড়ানো মাফলার, ক্যাপটা এমন ভাবে টেনে নামানো চোখ দেখা যায় না, তার শক্ত আঙুলগুলো ঘষা খেলো আমার হাতে। লক্ষ্য করলাম লোকটার কাছে একটাই মাত্র কাগজ। আচ্ছা, বলতে গেলাম আমি, বাধা পেলাম পিছন থেকে ধাক্কা খেয়ে। স্টেশন থেকে তড়িঘড়ি বেরিয়ে আসছিল একজন, আমাকে ধাক্কা মেরে হন হন করে এগিয়ে গেল সামনের দিকে। তাল সামলে নিয়ে পিছনে ফিরলাম, দেখলাম সেই কাগজগুলো আর কোথাও নেই। চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল লোকটা। যাই হোক, আমি এখন প্রতিটি রেসে জিতি, সেই সঙ্গে আমার স্টক ব্রোকারের কাছ থেকেও প্রচুর টাকা কামাই। কারণ আগেই বলে দিই, স্টক এক্সচেঞ্জে কোন কোম্পানির দর নামবে আর কোনটা উঠবে। রেস শেষে প্রতিদিন সন্ধ্যা 6টায় চলে আসি টিউব স্টেশনে সেদিনের কাগজ কিনতে, এবং প্রতি সন্ধ্যায় মুখে মাফলার পেঁচানো কাগজওয়ালা বন্ধুটিকে পেয়ে যাই। তার হাতে একটি মাত্র কাগজ থাকে আমার কাছে বিক্রি করার জন্য। দ্রুত ধনী হয়ে যাচ্ছি আমি। আমার জীবনে জেনি বলে একটা মেয়ে ছিল। যখন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, ভেবেছিলাম ইহজীবনে জেনির সঙ্গে দেখা হবে না আমার। জেনির বাবা মালদার পার্টি। একমাত্র মেয়েকে মধ্যবিত্ত কারো হাতে তুলে না দেওয়ার ব্যাপারে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ। তবে এখন যেহেতু আমার টাকা আছে, তার জামাই হওয়ার দুঃসাহস দেখাতেই পারি। কারণ জানি, আমি যদি জেনিকে বিত্ত বৈভবের মধ্যে রাখতে পারি, এই বিয়েতে আপত্তি করবেন না ওর বাবা। আমি এখন জেনির বাবার চেয়েও বেশি টাকা কামাই, এবং দিন দিন ব্যাংক ব্যালেন্স বেড়েই চলেছে। সত্যি বলতে কি, আমি পরিণত হয়েছি টক অফ দ্য টাউনে। সবার আলোচনার বিষয়বস্তু এখন আমি। কাজেই ওদের বাড়িতে যেদিন গেলাম, সাদর সম্ভাষণ জানালো পিতা ও কন্যা। সেন্ট মার্গারেট চ্যাপেল বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য ধার্য করা হলো। সিদ্ধান্ত নিয়েছি সুইজারল্যান্ডে যাব মধুচন্দ্রিমায়। টিউব স্টেশনে প্রতিদিন ক্ষুদ্র মানুষটির কাছ থেকে খবরের কাগজ কিনি আমি। এটা এখন ডেইলি রুটিনে দাঁড়িয়ে গেছে। আগে ভাবতাম জানবো লোকটা কেন কোত্থেকে এসেছে, কি তার পরিচয়, তার কাছে শুধু একটি মাত্র পত্রিকা কেন থাকে, এবং আমি স্টেশনে হাজির হওয়া মাত্র কাগজটা কেন সে তুলে দেয় আমার হাতে। কিন্তু লোকটার কাছ থেকে পত্রিকা কেনা এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এসব নিয়ে একটুও মাথা ঘামাই না আমি। বিয়ের আগের দিন সিদ্ধান্ত নিলাম আর পত্রিকা কিনব না। স্টক এবং শেয়ারের দৌলতে আজ আমি দেশের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে পড়ি। কাল বিকেল 2:30টায় কোন ঘোড়া রেসে জিতবে, এই খবর জানার আমার এখন আর প্রয়োজন নেই। জেনিকে কাল বিয়ে করছি আমি। এরপর ওই বেঁটে নোংরা লোকটার স্মৃতি চিরতরে দূর করে দেব মন থেকে। লোকটার ঠান্ডা আঙুলের স্পর্শে ভীতিকর শিহরণ থেকে মুক্ত থাকব। তবু যথারীতি টিউব স্টেশনে হাজির হয়ে গেলাম আমি। না, রেসের কোন ঘোড়া জিতবে জেনে আরও টাকা কামাই করতে নয়। কৌতূহল যাচ্ছে পত্রিকায় আমার বিয়ে নিয়ে কি খবর ছেপেছে দেখতে। লোকটার হাতে যথারীতি সেই একটাই কাগজ। আমি কাগজটা তার হাত থেকে নিয়েছি, এবং এই প্রথমবার সে আমার দিকে মুখ তুলে চাইল। তার কোটরাগত চোখের রং ধূসর, গাল চাপড়া ভাঙা। সে আজ মাফলার জড়ায়নি মুখে। মুখটা একটা ভয়ঙ্কর মুখোশের মতো। আমি নিজের অজান্তে পিছিয়ে এলাম এক কদম। শির দ্বারা পেয়ে নেমে এলো ঠান্ডা বরফ জল। লোকটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ মুখে ভৌতিক হাসি ফুটল তার। লম্বা হাড্ডিসার হাতখানা
স্যালিউটের ভঙ্গিতে তুলল, আর তারপরেই ঘুরে দাঁড়ালো, মিশে গেল টিউব স্টেশনের জনতার ভিড়ে। কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম আমি। তবে ঘরে ঢুকে জোর করে ঝেঁটিয়ে বিদায় করে দিতে চাইলাম লোকটার চিন্তা। ওকে ভয় পাওয়ার কি আছে? ওর সঙ্গে তো ইহ জীবনে দেখা হবে না আমার, কারণ ওর কাছ থেকে আর কোনো খবরের কাগজ কিনতে যাচ্ছি না আমি। লোকটা হয়তো জেনে ফেলেছে ব্যাপারটা, তাই স্যালিউটের ভঙ্গিতে বিদায় জানিয়েছে আমাকে। খবরের কাগজ খুললাম, আগ্রহ নিয়ে পাতা উল্টাচ্ছি। বিয়ে বিষয়ক কোনো খবরই নেই, অথচ বহু সাংবাদিকের প্রশ্নের জবাবে আমি এবং জেনি জানিয়েছি কবে গাঁটছড়া বাঁধতে চলেছি দুজনে। কাগজের তারিখটা দেখলাম, হ্যাঁ, এটা আগামীকালের খবরের কাগজই। কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো খবর ছাপেনি। হঠাৎ প্রথম পাতার একটা খবরে আটকে গেল চোখ। ঘুমের মধ্যে বরের মৃত্যু, হেডলাইনে লেখা। বুকের মধ্যে ঘোড়ার মতো লাফাতে শুরু করলো কলজে। দপ দপ করতে লাগলো কপালের শিরা, রক্তচাপ বেড়ে চলল দ্রুত। বললাম, আমি ঘুমের মধ্যে মারা গেছি। আমার চাকর আমাকে দেখেছে চেয়ারে বসে আছি আমি, ধোপদুরস্ত পোশাক পরে, হাতে কলম। মৃত্যুর কারণ ধারণা করা হয়েছে হার্ট ফেলিয়ার। তাই আমি এই লেখাটা লিখছি জেগে থাকার জন্য। বিয়ের আর মাত্র ক ঘন্টা বাকি। এটুকু সময় আমাকে জেগে থাকতে হবে, আমাকে জেগে থাকতেই হবে, জেগে থাকতেই জেগে। আপনারা এতক্ষণ শুনলেন আর্টস এস্টুয়ারির কানের খিদেতে অনিস দেবের লেখা গল্প ঘুমালেই বিপদ। গল্পটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে।